আসসালামু আলাইকুম প্রিয় এসএসসি ২৬ ব্যাচের শিক্ষার্থীরা, আপনাদের জন্য আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। তার কারণ আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব অধ্যায় ভিত্তিক সাজেশন, অর্থাৎ কোন অধ্যায়টা বেশি গুরুত্বপূর্ণ, কোন অধ্যায়টা কম গুরুত্বপূর্ণ। আমরা এখন যখন রিভিশন করতে যাব বা অঙ্কগুলো করতে যাব, কোন অধ্যায়টা আগে করা দরকার, কোনটা পরে করলেও চলবে। তো আমাদের যে উচ্চতর গণিত বিষয়ে মোট ১০০ নম্বর, এই ১০০ নম্বরটা কীভাবে করে ভাগ করা হয়েছে বিস্তারিতভাবে আমরা আলোচনা করব। তো এখানে আমাদের সবার প্রথমে আমরা যেটা বলতে চাই যে উচ্চতর গণিত বিষয়ে আপনারা সবাই জানেন যে ১০০ নম্বর, এই ১০০ নম্বরের মধ্যে তত্ত্বীয় অংশ ৭৫ এবং ব্যবহারিক বা প্র্যাকটিক্যাল অংশ ২৫। অর্থাৎ তত্ত্বীয় অংশের ক্ষেত্রে ৭৫ নম্বর বরাদ্দ করা, আর আমরা যে প্র্যাকটিক্যাল বলি প্র্যাকটিক্যাল ব্যবহারিক, এটার জন্য ২৫ নম্বর বরাদ্দ করা। তাহলে ৭৫ আর ২৫ মিলে হবে ১০০ নম্বর। তো তত্ত্বীয় অংশের যে ৭৫ নম্বর, এই ৭৫ নম্বর কিভাবে করে ভাগ করা হয়েছে, সেখানে সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে ১০ নম্বর। ৭৫ নম্বরের মধ্যে সংক্ষিপ্ত প্রশ্নের জন্য বরাদ্দ থাকবে ১০ নম্বর। ৭টা সংক্ষিপ্ত প্রশ্ন আসবে, ৫টার অ্যান্সার করতে হবে। প্রশ্ন আসবে কয়টা? সংক্ষিপ্ত প্রশ্ন ৭টা আসবে, আমাদেরকে অ্যান্সার করতে হবে ৫টার। প্রতিটির জন্য ২ নম্বর করে বরাদ্দ করা। তাহলে আমরা যখন ৫টা প্রশ্নের অ্যান্সার করব ২ নম্বর করে, তাহলে আমরা ১০ নম্বর পাবো। তাহলে সংক্ষিপ্ত প্রশ্নের ১০ নম্বর। এরপর আমরা ঢুকব সৃজনশীল প্রশ্ন। সৃজনশীল প্রশ্নের জন্য ৪০ নম্বর বরাদ্দ করা। এই সৃজনশীল প্রশ্নের ক্ষেত্রে ৩টি বিভাগ করা হয়েছে। সৃজনশীল প্রশ্নের ক্ষেত্রে ক বিভাগ বীজগণিত, এখান থেকে 3টি প্রশ্ন আসবে। খ বিভাগ জ্যামিতি ও ভেক্টর, এখান থেকে 2টি প্রশ্ন আসবে। গ বিভাগ ত্রিকোণমিতি ও সম্ভাবনা, এখান থেকে 2টি প্রশ্ন আসবে। তাহলে 3টি 2টি 2টি, মোট 7টি প্রশ্ন। কয়টি প্রশ্ন? 7টি সৃজনশীল প্রশ্ন আসবে। তাহলে সৃজনশীলের জন্য যে 40 নম্বর বরাদ্দ করা, এই 40 নম্বর পেতে হলে আমাদের এখানে 7টা সৃজনশীল প্রশ্ন দেওয়া থাকবে, আমাদেরকে অ্যান্সার করতে হবে 4টা সৃজনশীল প্রশ্ন। প্রত্যেক বিভাগ থেকে ন্যূনতম 1টি করে প্রশ্ন সহ মোট 4টি প্রশ্নের উত্তর করতে হবে। তাহলে সৃজনশীল প্রশ্ন আসবে 7টা, আর আমাদেরকে অ্যান্সার করতে হবে 4টা। এখানে বিভাগ কয়টা থাকবে? 3টা বিভাগ। ক বিভাগ থেকে 3টি, খ বিভাগ থেকে 2টি, গ বিভাগ থেকে 2টি, মোট 60টি প্রশ্ন। আমাদেরকে এই 3টা বিভাগেই প্রবেশ করতে হবে। প্রতিটি বিভাগ থেকে ন্যূনতম 1টি করে সৃজনশীল প্রশ্নের অ্যান্সার করতে হবে। তাহলে কয়টা হয়? ক বিভাগ থেকে 1টা, খ বিভাগ থেকে 1টা, গ বিভাগ থেকে 1টা। আমরা যদি প্রতিটি বিভাগ থেকে 1টি করে সৃজনশীল প্রশ্নের অ্যান্সার করি, তাহলে 3টা প্রশ্নের অ্যান্সার হয়। আরও একটা প্রশ্নের অ্যান্সার করা বাকি না, ওই প্রশ্নের অ্যান্সার আপনি এই 3টা বিভাগের যে কোনো একটা বিভাগ থেকে করে ফেলতে পারবেন। অর্থাৎ সহজ কথায় আমরা বলতে পারি, এই 3টি বিভাগের মধ্যে যে কোনো একটি বিভাগ থেকে আপনি 2টি প্রশ্নের অ্যান্সার করবেন, আর বাকি 2টা বিভাগ থেকে একটা একটা করে অ্যান্সার করবেন। তাহলে মোট 4টা প্রশ্নের অ্যান্সার হয়ে যাবে। কারণ আমাদেরকে 40 নম্বর পেতে হলে 4টা সৃজনশীল প্রশ্নের অ্যান্সার করতে হবে বাধ্যতামূলকভাবে। প্রতিটি বিভাগ থেকে, বিভাগ তো 3টা, প্রতিটি বিভাগ থেকে 1টি করে সৃজনশীল প্রশ্নের অ্যান্সার করতে হবে। তাহলে 30। তাহলে আরেকটা সৃজনশীল প্রশ্ন, সেটা এই 3টা বিভাগের যে কোনো একটা বিভাগ থেকে আমরা অ্যান্সার করতে পারবো। তাহলে সহজভাবে যদি আমরা বলি, 3টা বিভাগের মধ্যে যে কোনো একটা বিভাগ থেকে আপনি 2টি প্রশ্নের অ্যান্সার করতে পারবেন, আর বাকি 2টা বিভাগ থেকে একটা একটা করে। তাহলে মোট 4টা প্রশ্নের অ্যান্সার করা হয়ে যাবে। প্রত্যেকটা সৃজনশীল প্রশ্নের জন্য 10 নম্বর, 4টা সৃজনশীল প্রশ্ন যখন আমরা অ্যান্সার করব 40 নম্বর পাবো। তো আমরা এই যে দেখতেছি 3টা বিভাগ, তো কোন বিভাগের মধ্যে কোন অধ্যায়গুলো রয়েছে? আমরা জানি যে এসএসসি 26 ব্যাচের জন্য সংক্ষিপ্ত সিলেবাস প্রদান করা হয়েছে। তো সেই সংক্ষিপ্ত সিলেবাসের মধ্যে 8টি অধ্যায় দেওয়া হয়েছে। উচ্চতর গণিত বিষয়ে, উচ্চতর গণিত বইয়ে মোট 14টি অধ্যায় রয়েছে। এই 14টি অধ্যায়ের মধ্যে সংক্ষিপ্ত সিলেবাসে 8টি অধ্যায় দেওয়া হয়েছে। অর্থাৎ 14টা অধ্যায় আমাদেরকে করতে হবে না, আমাদেরকে করতে হবে 8টা অধ্যায়। আমাদের জন্য সিলেবাসটা কমিয়ে দেওয়া হয়েছে। তাহলে এসএসসি 26 ব্যাচ আপনাদের জন্য যেই 3টি বিভাগ উচ্চতর গণিত বিষয়ে, ক বিভাগ, খ বিভাগ, গ বিভাগ। তো আমরা ক বিভাগ বীজগণিত, এখানে অধ্যায় 2, 7, 9, 10, অধ্যায় 2, অধ্যায় 7, অধ্যায় 9, অধ্যায় 10, এই 4টা অধ্যায় ক বিভাগের অন্তর্ভুক্ত। অধ্যায় 11, অধ্যায় 12, এই 2টা বিভাগ খ বিভাগ অর্থাৎ জ্যামিতির অন্তর্ভুক্ত। অধ্যায় 8, অধ্যায় 14, এই 2টা অধ্যায় গ বিভাগ অর্থাৎ ত্রিকোণমিতি ও সম্ভাবনা, এই বিভাগের অন্তর্ভুক্ত। তো আমরা দেখতেছি অধ্যায় হচ্ছে মোট 8টা। এই 8টা অধ্যায়কে এই 3টা বিভাগে বিভক্ত করা হয়েছে। ক বিভাগের মধ্যে 4টা অধ্যায় রয়েছে। এই 4টা অধ্যায় থেকে 3টা সৃজনশীল প্রশ্ন,
আসবে, আমাদেরকে কমপক্ষে একটি সৃজনশীল প্রশ্নের অ্যান্সার করতেই হবে। খ বিভাগ থেকে 2টা অধ্যায় রয়েছে, 2টা অধ্যায় থেকে 2টা সৃজনশীল আসবে, আমাদেরকে কমপক্ষে একটি সৃজনশীল প্রশ্নের অ্যান্সার করতেই হবে। গ বিভাগে 2টি অধ্যায় রয়েছে, 2টি অধ্যায় থেকে একটি একটি করে 2টি প্রশ্ন আসবে, আমাদেরকে কমপক্ষে একটি প্রশ্নের অ্যান্সার করতেই হবে। তাহলে এই 3টা বিভাগ, প্রতিটি বিভাগ থেকে কমপক্ষে একটি করে প্রশ্নের অ্যান্সার করতে হবে। আরেকটা প্রশ্ন যে কোনো একটা বিভাগ থেকে আপনারা করে ফেলতে পারবেন, যার কাছে যেটা সুবিধার মনে হয়, কোনো সমস্যা নাই। সৃজনশীল প্রশ্নগুলো কিভাবে করে আসতে পারে সেটি হচ্ছে অধ্যায় 2, এই অধ্যায় 2 থেকে একটি সৃজনশীল প্রশ্ন আসতে পারে। আমরা জানি যে অধ্যায় আছেই 8টা, সংক্ষিপ্ত সিলেবাসে কয়টা অধ্যায়? 8টা অধ্যায়, আর সৃজনশীল আসবে 7টা। তাহলে অধ্যায় 8টা, প্রশ্ন আসবে 7টা। তাহলে বুঝাই যাচ্ছে প্রায় প্রতিটা অধ্যায় থেকেই একটা করে সৃজনশীল আসতে পারে, আর হয়তো বা 2টা অধ্যায় মিলিতভাবে একটা সৃজনশীল প্রশ্ন আসতে পারে, বাস সবগুলো অধ্যায় কভার হয়ে যাবে। তো অধ্যায় 2 থেকে একটি সৃজনশীল প্রশ্ন আসতে পারে। অধ্যায় 7 এবং 10 দুইটাকে একত্রিতভাবে, অধ্যায় 7 এবং 10 অর্থাৎ অসীম ধারা এবং দ্বিপদী বিস্তৃতি, এই 2টি অধ্যায় মিলিতভাবে একটি সৃজনশীল প্রশ্ন আসতে পারে। অধ্যায় 9 থেকে একটি সৃজনশীল প্রশ্ন, অধ্যায় 11 থেকে একটি সৃজনশীল প্রশ্ন আসতে পারে। অধ্যায় 12 একটি সৃজনশীল প্রশ্ন, অধ্যায় 8 একটা সৃজনশীল প্রশ্ন, অধ্যায় 14 একটা সৃজনশীল প্রশ্ন। তাহলে উচ্চতর গণিতে কিন্তু আমাদের জন্য সুযোগ অনেক বেশি, আমরা যেন ভালোভাবে নাম্বার পেতে পারি। উচ্চতর গণিতে নাম্বার তোলাটা আমার জন্য অনেক বেশি সহজ, কারণ অধ্যায় আছে 8টা, প্রশ্ন আসবে 7টা, অর্থাৎ প্রতিটা অধ্যায় থেকেই প্রশ্ন আসতে পারে। তো অধ্যায় 7 আর 10 মিলিতভাবে একটা সৃজনশীল প্রশ্ন, তাহলে দেখেন 8টা অধ্যায়ের মধ্যেই কিন্তু প্রবেশ করা হয়ে যাবে। তো এখন আসেন আমরা দেখি যে আমাদের প্রত্যাশা কেমন। যে সকল শিক্ষার্থীর প্রত্যাশা শুধুই মাত্র পাস, অর্থাৎ তারা এখনও পর্যন্ত আছে না, অনেক শিক্ষার্থী থাকতে পারেন যাদের এখনও পর্যন্ত সিলেবাস ভালোভাবে কাভার হয় নাই, আর কি সিলেবাসটা এখনও তারা আর কি আয়ত্ত করতে পারেন নাই, অনেক পড়া বাকি, অল্প কিছু পড়া পড়তে পারছেন। তো ওই সকল শিক্ষার্থীর এখন টেনশন হচ্ছে, পাশ করব তো, উচ্চতর গণিতে পাশ করব তো, এই যে একটা টেনশন। তো এই যে যাদের টেনশন হচ্ছে পাশ করা নিয়ে, তো তাদেরকে বলবো যে আপনারা যদি আপনাদের প্রত্যাশা এখন শুধুই পাস, যে শুধু পাসটা করে যেতে পারলেই হয়, তো তাদের জন্য ক বিভাগের অধ্যায় 2 এবং অধ্যায় 7 এই 2টা অধ্যায় এবং গ বিভাগের অধ্যায় 14 এই 3টা অধ্যায় অবশ্যইভাবে ভালোভাবে করতে বলবো। প্রিয় শিক্ষার্থীরা, যাদের প্রত্যাশা শুধুই মাত্র পাস, এখনও ভালোভাবে সিলেবাস কমপ্লিট হয় নাই, অনেক পড়া বাকি, টেনশনে আছেন পাশ করবেন নাকি, কি দুর্বল আপনি এই উচ্চতর গণিতে, তো আপনারা অনুগ্রহ করে অধ্যায় 2, অধ্যায় 7 এবং অধ্যায় 14 এই 3টা অধ্যায়, 8টা অধ্যায়ের মধ্যে এই 3টা অধ্যায় খুব 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 ভালোভাবে আপনারা আয়ত্ত করে ফেলবেন ইনশাআল্লাহ। যাদের প্রত্যাশা শুধুই পাস না, আর একটু বেশি বি গ্রেড অথবা এ গ্রেড পেতে চান, তারা ক বিভাগের অধ্যায় 2, অধ্যায় 7, অধ্যায় 10 এবং গ বিভাগের অধ্যায় 14 এই 4টা অধ্যায় ভালোভাবে আপনারা আয়ত্ত করে ফেলবেন ইনশাআল্লাহ। যাদের প্রত্যাশা হচ্ছে এ প্লাস পেতে চাই, তাহলে তারা 3টা বিভাগের মধ্যেই প্রবেশ করতে হবে। ক বিভাগে, কারণ আপনারা জানেন যে প্রত্যেকটা বিভাগ থেকে ন্যূনতম একটা করে সৃজনশীল প্রশ্নের অ্যান্সার করতে হবে। এখন যিনি পাশ করার নিয়ত, মানে বেশি ভালো না নাম্বার পাওয়ার তার নিয়ত নাই, কারণ তিনি জানেন যে তার প্রস্তুতি ওরকম নাই, তাহলে যদি তিনি সবগুলো বিভাগে ঢুকতে পারবেন না, তিনি তো সবগুলো সৃজনশীল প্রশ্ন অ্যান্সার করতে পারবেন না, কারণ তিনি এখনও সিলেবাস কমপ্লিটই করতে পারেন নাই, বিভিন্ন অধ্যায় তিনি হাতই দিতে পারেন নাই, তাই না? তো তিনি যেহেতু সবগুলো বিভাগে ঢুকতে পারবেন না, তো ক বিভাগের এই 2টা অধ্যায় ভালো মতো করেন, গ বিভাগের ওই অধ্যায়টা ভালো মতো করেন, অন্ততপক্ষে ইনশাল্লাহ 5 নাম্বারটা উঠে যাবে। যার বি গ্রেড এবং এ গ্রেড পাওয়ার প্রত্যাশা, তিনি ক বিভাগের এই 3টা অধ্যায় আর গ বিভাগের 14 এই অধ্যায়টা ভালো মতো করেন। আর যাদের প্রত্যাশা এ প্লাস, সুতরাং তাদের তো সবগুলো বিভাগেই প্রবেশ করতে হবে, কারণ ভালো নাম্বার উঠাইতে হবে। তো সেই ক্ষেত্রে ক বিভাগের অধ্যায় 2, 7, 10, খ বিভাগের 11 এবং গ বিভাগের 14, তাহলে কয়টা অধ্যায়? 5টা অধ্যায়। মোট 8টা অধ্যায়ের মধ্যে এই 5টা অধ্যায় ভালোভাবে আয়ত্ত করে ফেলবেন ইনশাআল্লাহ, আশা করা যায় এ প্লাস চলে আসবে। যদি 8টা অধ্যায়ের মধ্যে এই 5টা অধ্যায় 2, 7, 10, 11, 14 এই 5টা অধ্যায় ভালোভাবে আয়ত্ত করা থাকে, আশা করা যায় ইনশাআল্লাহ এ প্লাস চলে আসবে। আর যাদের প্রত্যাশা 100-তে 100, মানে কি
অর্থাৎ আমি চাই উচ্চতর গণিতে পুরো 100 নম্বরের মধ্যে 100 নাম্বারই পেতে, তাহলে প্র্যাকটিক্যালে 25-এ 25 উঠাইতে হবে, সংক্ষিপ্ততে 10-এ 10 উঠাইতে হবে, সৃজনশীলে 40-এ 40 উঠাইতে হবে, এমসিকিউতে 25-এ 25। তো এখন কথা হচ্ছে সৃজনশীলে যে 40-এ 40 উঠাবেন, তার মানে 4টা সৃজনশীল আপনাকে পুরোপুরিভাবে আপনার নাম্বার উঠাই নিয়ে আসতে হবে। 7টা সৃজনশীলের মধ্যে 4টা দিতে হবে না? তো এই 4টা সৃজনশীলে যেন ভালোভাবে হয়, কোনো কাটা যেন না হয়, ভুল যেন না যায়। তো এই জন্য যাদের প্রত্যাশা 100-তে 100 নম্বর, ক বিভাগের 4টা অধ্যায়, খ বিভাগের 2টা অধ্যায় এবং গ বিভাগের 2টা অধ্যায়, তাদের জন্য কোনো ছাড় নাই, সবগুলো অধ্যায় এবং পাবেন। যাদের প্রত্যাশা 100-তে 100 রাখেন তাদের জন্য এটা আহামরি খুব কঠিন না, সিলেবাসটা তো সংক্ষিপ্ত করে দেওয়া হয়েছে। উচ্চতর গণিত বইয়ে অধ্যায় আছে 14টা, সংক্ষিপ্ত সিলেবাসে অধ্যায় সেখান থেকে কমিয়ে 8টা করে ফেলা হয়েছে। তো যারা 100-তে 100 নাম্বার পেতে চান তারা এই 8টা অধ্যায় ভালো মতো প্র্যাকটিস করেন ইনশাআল্লাহ। আচ্ছা, তাহলে যারা ভালো মতো সিলেবাস কমপ্লিট করেন নাই, অনেক পড়া বাকি, তারা তো নিশ্চয়ই 100-তে 100 আশা করবেন না। এটাই তো স্বাভাবিক, এটা বাস্তবতা, এখানে তো কোনো খারাপ কথা নাই, এটা সত্য কথা যে এখনও সিলেবাস অনেক বাকি। আবার আমি খুব দুর্বলও, সুতরাং আমি তো আর 100-তে 100 আমার টার্গেট থাকবে না। 100-তে 100 টার্গেট থাকবে কার? যিনি ইতিমধ্যে সিলেবাস ভালোভাবে কাভার করে ফেলছেন এবং তিনি পড়ালেখায় ভালো, মোটামুটি আর কি ভালোই আছেন, নিয়মিত পড়ালেখা করেন, সিলেবাস ভালো মতো আয়ত্ত করে ফেলছেন, তাদের টার্গেট থেকে আমি যেন 100-তে 100 উঠাইতে পারি ইনশাআল্লাহ। তো সেই ক্ষেত্রে যে সকল শিক্ষার্থীর প্রত্যাশা 100-তে 100 নম্বর, তারা সৃজনশীলের 40-এ 40ই তাদেরকে উঠাইতে হবে। তো সেই ক্ষেত্রে ক বিভাগের যে 4টা অধ্যায় রয়েছে 2, 7, 10, 9, খ বিভাগের 11, 12 এবং গ বিভাগের 8, 14 সবগুলো অধ্যায় ভালোভাবে তাদেরকে আয়ত্তে আনতে হবে ইনশাআল্লাহ, এবং পারবেন ইনশাআল্লাহ। আপনারা কোন অধ্যায় থেকে শুরু করবেন? এই যে সংক্ষিপ্ত সিলেবাসের 8টা অধ্যায়, তো এই 8টা অধ্যায়ের মধ্যে কোন অধ্যায়টা আপনি আগে শুরু করবেন, যে এই অধ্যায়টা আগে ভালো মতো আয়ত্ত করে ফেলি, তারপরে এই অধ্যায়টা আয়ত্ত করব। এটা হচ্ছে গুরুত্বপূর্ণর হিসাবে। সর্বপ্রথম অধ্যায় 14 করে ফেলেন, সম্ভাবনা করে ফেলেন, নিশ্চিতভাবে একটা সৃজনশীল প্রশ্ন আসবেই, তাই না? তো এই অধ্যায়টা করে ফেলেন। অধ্যায় 14 যখন করবেন, এখান থেকে সৃজনশীল প্রশ্ন আসবে, এখান থেকে আর কি সংক্ষিপ্ত প্রশ্ন আসবে, এখান থেকে এমসিকিউ প্রশ্ন আসবে। সুতরাং এই অধ্যায়টা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, এটা সবার আগে করে ফেলেন। আবার তুলনামূলক সহজও আছে, তাই না? সহজও আছে। তাহলে অধ্যায় 14 আমরা অধ্যায় 14 দিয়ে শুরু করব। আগে অধ্যায় 14কে আমরা আয়ত্তে নিয়ে আসব, এরপরে আমরা চলে যাব অধ্যায় 2-এ। অধ্যায় 2 ভালো মতো আয়ত্ত এনে তারপরে চলে যাব অধ্যায় 7 এবং 10, তারপরে 11, তারপর 9, তারপর 8, তারপর 12। ওই যে 8 এবং 12কে আমরা একদম শেষের দিকে রেখেছি। যেই অধ্যায়গুলো সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ এবং এগুলো থেকে প্রশ্ন আসবেই আসবে বলা চলে, এই অধ্যায়গুলোকে আমরা আগে রেখেছি। আর তুলনামূলকভাবে শিক্ষার্থীরা যেই অধ্যায়গুলো থেকে একটু আর কি তারা এই অধ্যায়গুলো তেমন একটা করতে চায় না বা তাদের কাছে একটু কঠিন লাগে আর কি, এগুলো তেমন একটা আগ্রহ পায় না, তো সেগুলো একটু পিছনের দিকে রেখেছি। আমরা কিন্তু করতে বলছি, করবেন, তো এটা একটু পিছনের দিকে রাখলাম। আগে আপনারা এই অধ্যায়গুলো কভার করে ফেলেন, হ্যাঁ, এই সিরিয়াল অনুযায়ী আপনারা অধ্যায়গুলোকে আয়ত্ত নিয়ে ফেলেন ইনশাআল্লাহ। এরপরে বহু নির্বাচনী প্রশ্ন অর্থাৎ এমসিকিউ। এমসিকিউ এর জন্য 25 নম্বর বরাদ্দ করা। যে 3টা বিভাগ রয়েছে, ক বিভাগ, খ বিভাগ, গ বিভাগ, 3টা বিভাগ থেকেই প্রশ্নগুলো মিলিতভাবে আসবে। বলা থাকবে না যে এই প্রশ্নটা বীজগণিতের অংশের, এই প্রশ্নটা ওই ত্রিকোণমিতির অংশের, এটা আলাদা করে বলা থাকবে না। মিক্সড 25টা প্রশ্ন একত্রিতভাবে থাকবে, কিন্তু প্রশ্নগুলো যে আসবে এটা বিভাগ ওয়াইজ আসবে। যে বীজগণিতের যে অংশ, এখান থেকে 8টা থেকে 12টা, 8টা প্রশ্ন থেকে 12টা প্রশ্ন এর মধ্যেই থাকবে। জ্যামিতি ও ভেক্টর এই বিভাগ থেকে 8 থেকে 12টি প্রশ্নের মতো থাকতে পারে। ত্রিকোণমিতি ও সম্ভাবনা অংশ থেকে 5টি প্রশ্ন থাকতে পারে। তাহলে আমরা দেখলাম 3টা বিভাগ। বীজগণিতের যে অংশ অর্থাৎ এই যে অধ্যায়গুলো 2, 7, 9, 10, বীজগণিতের যে অংশ এই অধ্যায়গুলো থেকে 8 থেকে 12টি প্রশ্নের মতো থাকতে পারে। জ্যামিতি ও ভেক্টর অংশ থেকে 8 থেকে 12টি, ত্রিকোণমিতি ও সম্ভাবনা অংশ থেকে 5টি প্রশ্ন থাকতে পারে। তো মোট 25টা প্রশ্ন থাকবে। কোনোটার পাশে বলা থাকবে না যে এটা বীজগণিত থেকে আসলো, এটা ত্রিকোণমিতি থেকে আসলো, এটা জ্যামিতি থেকে আসলো, এটা বলা থাকবে না, কিন্তু ওই বিভাগ মেনেই প্রশ্নগুলো করা হবে। একত্রিতভাবে 25টা প্রশ্ন দেওয়া থাকবে, প্রত্যেকটার জন্য 1 নম্বর, তাহলে 25টার জন্য 25 নম্বর আমরা পাবো। যখন এই সংক্ষিপ্ত সৃজনশীল বহু নির্বাচনী শেষ, অর্থাৎ তত্ত্বীয় যেই 25 নম্বর, তত্ত্বীয় অংশের যেই 75 নম্বর, তত্ত্বীয় অংশের যেই 75 নম্বর, এটার কাজ যখন শেষ, তখন সর্বশেষে ব্যবহারিকের অংশ অর্থাৎ প্র্যাকটিক্যাল
25 নম্বর। এখানে আমাদের পরীক্ষণের জন্য 5টি থাকবে, 5টা প্র্যাকটিক্যালের টপিকস থাকবে, সেখান থেকে 2টা আমাদেরকে কমপ্লিট করতে হবে। আপনারা সবাই ইতিমধ্যে এটা খুব ভালো মতোই জানেন। তো এই যে 2টা কার্যক্রম আপনারা সম্পন্ন করবেন, এই জন্য প্রতিটির জন্য 10 নম্বর করে, 2টার জন্য 20 নম্বর পাবেন। 5টা টপিকস থাকবে, 2টা আপনাকে কমপ্লিট করতে হবে। আপনার এক একটার জন্য 10 নম্বর করে, 2টার জন্য 20 নম্বর পাবেন। আর মৌখিক অভিক্ষা অর্থাৎ ভাইভা বলা হয়, যেটা আপনাকে মুখে প্রশ্ন করা হবে, আপনি সেটার উত্তর দিবেন। মৌখিকভাবে আপনাকে প্রশ্ন করা হবে, উত্তর দিবেন, এবং এই টপিক্সের ভিতর থেকে উচ্চতর গণিতের যে সংক্ষিপ্ত সিলেবাস, এটার ভিতর থেকে আপনাকে প্রশ্নগুলো করা হবে। এখান থেকে আপনি 5 নম্বর পাবেন। এই সব মিলিয়ে 100 নম্বর। তো প্রিয় শিক্ষার্থীরা, আজকের এই ভিডিওতে আমরা আপনাদেরকে জানানোর চেষ্টা করলাম কোন অধ্যায়গুলো বেশি গুরুত্বপূর্ণ, কোন অধ্যায় থেকে প্রশ্ন আসতে পারে, কোনটা আগে করব, কোনটা পরে করব, হ্যাঁ, এই বিস্তারিতটা আমরা জানানোর চেষ্টা করলাম। তো আমাদের এখন লক্ষ্য হচ্ছে শিক্ষার্থীদের প্রস্তুতিকে একদম 100তে 100 উন্নীত করা। এজন্য একটা সহায়ক বই যেভাবে করে সাজানো দরকার, যে টপিকস এই সহায়ক বইয়ের মধ্যে রাখা দরকার, আমরা ইজি সিরিজের বইগুলো ঠিক সেভাবে করেই সাজিয়েছি, সেভাবে করে টপিকসগুলো রেখেছি। এবং আমাদের ইজি সিরিজের বইগুলো হচ্ছে বাংলাদেশের সর্বপ্রথম পূর্ণাঙ্গ ডিজিটাল সহায়ক বই। প্রতিটি টপিক্সের ভিডিও তৈরি করে দিয়ে কিউআর কোড সেখানে দেওয়া আছে। অর্থাৎ যেমন দেখেন, এই যে ভিডিওটা আপনারা দেখতেছেন, এটারও জন্য কিন্তু এখানে আমাদের কিউআর কোড আছে। অর্থাৎ এটা ডেমো কিউআর কোড, আমাদের মূল বইয়ের মধ্যে সঠিক কিউআর কোডটা থাকবে। তো আমাদের এই প্রত্যেকটা টপিক্সের পাশে কিউআর কোড থাকবে। শিক্ষার্থী যখন কোনো একটা টপিক্স বুঝবে না, কনফিউশন তৈরি হবে, বুঝতেছে না, কঠিন লাগতেছে, পাশে দেওয়া কিউআর কোডটা স্ক্যান করা মাত্রই দেখবে যে ওই নির্দিষ্ট টপিক্সের ভিডিও তার সামনে চলে আসবে। টেকনিক ইজি এডুকেশনের কোনো একজন শ্রদ্ধেয় শিক্ষক সেটা সমাধান করে দিয়েছেন, সেই ভিডিও তিনি দেখতে পাবেন। তো প্রিয় শিক্ষার্থীরা, আশা করব আপনারা সবাই ইজি সিরিজের বইগুলো সংগ্রহ করে আপনাদের প্রস্তুতিকে 100তে 100 উন্নীত করবেন ইনশাআল্লাহ।